সবাইকে অনেক অনেক গুড মর্নিং জানাচ্ছি ছাত্রছাত্রী। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা আজকে 11তম ক্লাস করব। দ্বিতীয় অধ্যায়ে আছি তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ, উপস্থাপন। আমরা ইতিমধ্যে তথ্য সংগ্রহ সম্পর্কে জেনেছি, তথ্য কত উপায়ে সংগ্রহ করা যায় এবং তথ্য কত প্রকার। তথ্য সংক্ষিপ্তকরণ সেটাও আমরা দেখেছি, কিভাবে টালি চিহ্নের মাধ্যমে কিংবা গণসংখ্যা নিবেশন তৈরি করতে হয়। সেটাই আমি আজকে তোমাদের অঙ্কের মাধ্যমে দেখাবো যে গণসংখ্যা নিবেশনটা কিভাবে তথ্য থেকে তৈরি করা যায়। হ্যাঁ, ঠিক আছে। এখন এখানে দেখো একটা উদাহরণ দেয়া আছে। নিম্নে 30 জন ছাত্রের কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া হলো। উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন গঠন করো। প্রথমে প্রশ্নটা বোঝো যে 30 জন ছাত্রের কোনো পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেয়া আছে, তার মানে নিচের যে নম্বরগুলো দেওয়া আছে এগুলো পরীক্ষায় প্রাপ্ত নম্বর। উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন গঠন করো। গণসংখ্যা নিবেশন গঠন করতে হবে। তাহলে প্রথম ধাপে আমাদের কি ছিল, তোমাদের কি মনে আছে? প্রথম ধাপে ছিল আমাদের পরিসর নির্ণয়। ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যার যে ব্যবধান সেটাই হচ্ছে পরিসর। হ্যাঁ, মানে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যার যে বিয়োগফল সেটাই হচ্ছে পরিসর। তাহলে এখানে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথমেই আমাকে ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যাটা খুঁজে বের করতে হবে। আমাদের প্রথমে পরিসর বের করার জন্য ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো তো এইখানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এখানে সর্বোচ্চ সংখ্যা কোন জায়গায় আছে এবং সর্বনিম্ন সংখ্যা কোনটি? সর্বোচ্চ সংখ্যা দেখো, সর্বোচ্চ সংখ্যা যদি আমি সর্বনিম্ন সংখ্যা আমি এখানে পেয়েছি 31। দেখি তারপরও আরও আছে কি না। তাহলে এখানে 32, 46, 40, 54, তোমার হচ্ছে 80। 80-র পরে দেখো তো আরও আছে কিনা। 81 আছে, 86। তাহলে দেখো এর নিচে কিন্তু আর কোনো সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন সংখ্যা আর নেই। তাহলে 31 এবং 86 হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমাদের পরিসর নির্ণয় করার জন্য কি করতে হবে? এই যে এই লাইনে দেখো, পরিসর বৃহত্তম সংখ্যা মাইনাস হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে। তাহলে এখানে আমার পরিসর কত বের হয়েছে? 55। যেহেতু শ্রেণীর সংখ্যা সাধারণত 5 থেকে 25-এর মধ্যে রাখা হয়, শ্রেণীর সংখ্যা কিন্তু শ্রেণী ব্যবধান না। শ্রেণী ব্যবধান বলতে এই যে 10 থেকে 20, 10 হচ্ছে শ্রেণী ব্যবধান। আবার 20 থেকে 30, ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা শ্রেণী, মানে এটা একটা শ্রেণী, এটা একটা শ্রেণী। তাহলে বলছে যে শ্রেণীর সংখ্যা কি হবে? 5 এবং 25-এর মধ্যে রাখতে হবে। 5 থেকে ছোট হবে না কিংবা 25 থেকে বড় হবে না। ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে? এই যে শ্রেণী ব্যবধানটা আছে, শ্রেণী ব্যবধানটা আমরা কিভাবে বের করব? দেখো, এই যে পরিসর যে আমরা পেয়েছি না, পরিসর, এই পরিসরকে একবার 5, এই যে একবার 5 দিয়ে ভাগ করব। এই যে দেখো, একবার 5 দিয়ে ভাগ করেছে আর একবার 25 দিয়ে ভাগ করেছে। তাহলে 5 দিয়ে যখন ভাগ করেছে তখন হচ্ছে 11 বের হয়েছে। হ্যাঁ, আর যখন 25 দিয়ে ভাগ করেছে তখন কত আসছে? 2.2। তাহলে আমাদের শ্রেণী ব্যবধান হবে এই যে 11 এবং 2.2। 11 এবং 2.2 এর মাঝামাঝি সংখ্যা, মাঝামাঝি না হলেও এর মধ্যে থাকতে হবে। তার মানে 3 করেও নিতে পারো, 4 করেও নিতে পারো, 5 করে নিতে পারো, তার 6 করেও নিতে পারো, 7 করে, 8 করে, 9 করে, 10, এর মধ্যে
থাকতে হবে। এখন তুমি যদি এখানে দেখো 3 করে যদি নাও, 3 করে যদি নাও, এখানে সর্বনিম্ন মান কত ছিল? 30, 31, তাই না? তাহলে আমরা সর্বনিম্ন 30 থেকে ধরবো। 30 থেকে 3 করে নাও তো কত হয়? 33। ঠিক আছে, আবার এখানে যদি বহির্ভুক্ত করো 33 থেকে 3 করে নাও 36। তাহলে এইভাবে গেলে কিন্তু তোমার অনেকগুলো শ্রেণী সংখ্যা হবে। ঠিক আছে, তাহলে আমরা এরকম শ্রেণী সংখ্যা নিব না, আমরা মোটামুটি একটু বড় সংখ্যার শ্রেণী ব্যবধান নিব। ঠিক আছে, এখন দেখো এখানে শ্রেণী ব্যবধান কিন্তু 10 করে নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে যেহেতু সর্বনিম্ন মান 31, তাই আমরা 30 থেকে শুরু করব। হ্যাঁ, 30 থেকে 40, 40 থেকে 50 এভাবে নিব। ঠিক আছে, তাহলে 10 করে যদি নেই আমরা, তাহলে এভাবে আমাদের কতগুলো শ্রেণী হবে দেখো। 30 থেকে 40, 40 থেকে 50, এখানে 50 থেকে কত 60, 60 থেকে 70, 70 থেকে 80, আবার 80 থেকে 90 পর্যন্ত যেতে হবে, কারণ আমার সর্বোচ্চ সংখ্যা 86, তাই না? যেহেতু 86, তাই আমার সর্বোচ্চ কি 80 থেকে 90 যেতে হবে। তাহলে কত হলো? 1, 2, 3, 4, 5, 6। তাহলে কয়টা শ্রেণী হলো? 6টা শ্রেণী। আর ব্যবধান কত করে নিলাম? 10 করে। এখন আমরা দেখি যে এটা কিভাবে সাজানো হয়। এটা হচ্ছে গণসংখ্যা তৈরি। গণসংখ্যা তৈরিতে দেখো বহির্ভুক্ত এবং অন্তর্ভুক্ত। এখন যখন অন্তর্ভুক্ত পদ্ধতিতে 30 থেকে 39-এর মধ্যে কয়টা আছে দেখো। 30 থেকে 39, 1, 2, 3, 4, 5। ঠিক আছে, তাহলে এখানে কি আসবে? 1, 2, 3, 4, 5। এবার আসো 40 থেকে 49, 1, 2, 3, 4, 5, 6, 6 আর কই, এটা কিন্তু 80। হ্যাঁ, এখানে মাঝখানে শূন্য চলে আসছে, এটা 80 হবে। তাহলে কতগুলো গেল? 6টি গেল না? আমাদের আবার হিসাব করতে হবে। কত? 40 থেকে 49, 40 থেকে 49, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। পেয়েছ? 8টা। তাহলে এখানে ছিল কয়টা? 1, 2, 3, 4, 5টা। এখানে 8টা। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক এভাবে হচ্ছে টালি করতে হবে। টালি তো আমরা এর আগেও করেছি, তাই না? তাহলে আবার 50 থেকে 59 দেখো তো। 50 থেকে 59, 50 থেকে 59, 1, 2, 3, 59, 4, 5, 6। পেয়েছ? 1, 2, 3, 4, 5, 6, তাই না? 5 হলে কেটে দিতে হয়। ওহো, ওই যে উপরে হবে, এই যে এখানে হবে। 1, 2, 3, 4, 5, 6। ঠিক এভাবে হচ্ছে আমাকে টালি করতে হবে। এবার আসো
বহির্ভুক্ততে বহির্ভুক্ততে আমরা 40 কিন্তু এখানে নিব না, প্রথম ঘরে কিন্তু 40টা নিব না। হ্যাঁ, এই 40টা আমরা নিব না প্রথম ঘরে, আমরা হচ্ছে দ্বিতীয় ঘরে কাউন্ট করব। তাহলে কিভাবে আসে দেখো তো। এখানে হচ্ছে 30 থেকে 40। 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে কয়টা হলো? 5টা। 1 2 3 4 5। এবার 40 থেকে 50, 40 কিন্তু ওখানে গুণই নেই, 40 কিন্তু আছে এখনও। হ্যাঁ, এবার 40 থেকে 50 কোনো 1 2 3 4 5, আবার 50 কিন্তু এখানে নিব না, ঠিক আছে? 6 7 8, ঠিক আছে? তাহলে 8টা হলো এখানে। 1 2 3 4 5 6 7 8 হলো 8টা। তাহলে পার্থক্য কোন জায়গায়? এখানে 39 থেকে 30 থেকে 39, এখানে বহির্ভুক্ততে 30 থেকে 40, কিন্তু এই 40 কিন্তু আমরা এই ঘরে ধরবো না, 40 আমরা দ্বিতীয় ঘরে ধরবো, ঠিক আছে? তাহলে এই ছিল হচ্ছে আমাদের গণসংখ্যা নিবেশন তৈরির গণসংখ্যা নিবেশন তৈরির পদ্ধতি, ঠিক আছে? এখন যে কোনো পদ্ধতিতেই তুমি করতে পারো, সেটা অন্তর্ভুক্ত পদ্ধতিও হতে পারে, বহির্ভুক্ত পদ্ধতিও হতে পারে। প্রথমেই যেটা মনে রাখতে হবে, আমাকে পদ্ধতি মনে রাখতে হবে, পরিসর বের করতে হবে, শ্রেণী ব্যবধান বের করতে হবে, শ্রেণীর সংখ্যা বের করতে হবে, ঠিক আছে? তারপর গণসংখ্যা টালি চিহ্নের মাধ্যমে আমরা টেবিলে বের করব। এবার আরেকটা অঙ্ক দেখি, তাহলে তোমাদের জন্য আরও ক্লিয়ার হবে। এখানে দেখো যে সংখ্যায় 30 জন ছাত্রের পরীক্ষায় প্রাপ্ত নম্বর দেওয়া আছে এরকম। তাহলে দেখো প্রথমেই কি করেছে, ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা বের করতে হবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা দেখো এখানে 131 186, একই জিনিস কিন্তু 100 যোগ করা হয়েছে। তাহলে এখানে 2.2, এখানে 11, তাহলে এইখানেও কিন্তু ওই একইভাবে করেছে। একইভাবে করেছে, ঠিক জাস্ট আমি দেখাচ্ছি যে কিভাবে তোমাদের এগুলো করতে হবে। এখানে কিন্তু বহির্ভুক্ত করেছে, দেখো এই যে এখানে 130 থেকে 140, ঠিক আছে? এখানে কিন্তু বহির্ভুক্ত পদ্ধতিতে করেছে। আমরাও ক্লাসে ম্যাক্সিমাম সময়ই বহির্ভুক্ত পদ্ধতিতে করব। বহির্ভুক্ত পদ্ধতিতে তোমার একটা জিনিসই মনে রাখতে হবে, কি সেটা? এই যে সর্বোচ্চ সীমাটা, সর্বোচ্চ মানটা এই শ্রেণীতে না নিয়ে আমরা দ্বিতীয় শ্রেণীতে কাউন্ট করব। হ্যাঁ, এই যে দ্বিতীয় শ্রেণী যে আছে এই শ্রেণীতে কাউন্ট করব, ঠিক আছে? এটাই হচ্ছে বহির্ভুক্ত পদ্ধতিতে। তাহলে প্রথমেই আমাদের কি মনে রাখতে হবে? প্রথমে 1 নম্বরে আসো পরিসর, পরিসর বের করতে হবে। 2 নম্বরে এই যে শ্রেণী ব্যবধান, এটা বের করতে হবে। শ্রেণী ব্যবধান কত? 10 করে নিয়েছি। তারপর আমাদের এই যে টেবিলের মাধ্যমে এই যে শ্রেণীব্যাপ্তি, টালি এবং গণসংখ্যা এগুলো বের করতে হবে। এটাই হচ্ছে গণসংখ্যা নিবেশন তৈরি করার পদ্ধতি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। আর বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো নিজে নিজে করো, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে? এবার আসো অসম শ্রেণী সীমা কোনটাকে বলে? আমরা তো এতক্ষণ কি বললাম, 10 থেকে 20, 20 থেকে 30, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে আমাদের এরকম নাও নিতে হতে পারে, আমাদের অন্য কোনো উপায়ে যেতে হতে পারে। যেমন 10 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 80, 80 থেকে 100, ঠিক এরকম। যখন এরকম আসবে তখন সেটাকে আমরা কি বলবো? অসম শ্রেণী সীমা। ঠিক এই যে এরকম দেখো 10 থেকে 20, 20 থেকে 30, আবার 30 থেকে 50, এখানে কিন্তু 10 করেছিল। আর এখানে কিন্তু 20 হয়ে গেছে, আর এখানে কত? 30 হয়ে গেছে, আবার এখানে 20 আসছে। এগুলো কি? ব্যবধান।
শ্রেণী ব্যবধান। ঠিক আছে, তাহলে এই ধরনের শ্রেণীকে আমরা বলবো যে অসম শ্রেণী সীমা। এবার খোলা প্রান্ত শ্রেণী ব্যাপ্তি। খোলা প্রান্ত বলতে কি, দেখো আমরা এতক্ষণ পড়েছি 10 থেকে 20, শেষে ধরো 100 থেকে 110, তাই না? একটা স্পেসিফিক রেঞ্জ দেওয়া ছিল, একটা স্পেসিফিক সীমা ছিল। কিন্তু এখন যেটা হবে খোলা প্রান্তের ক্ষেত্রে বলেছি এখানে দেখো 100 এর কম, মানে 100 এর কম 10ও হতে পারে, 90ও হতে পারে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 100 এর কম, কিন্তু স্পেসিফিক্যালি আমরা বলি নাই। আবার এখানে বলেছি 300 এর বেশি, এটা 1000ও হতে পারে। ঠিক আছে, কারো দৈনিক আয় ধরো 100 এর নিচে, আবার কারো দৈনিক আয় ধরো 1000-এর উপরে। তাহলে এই রকম থাকলে, মানে বেশি কম এরকম থাকলে সেটাকে আমরা কি বলবো? খোলা প্রান্ত শ্রেণী ব্যাপ্তি বলবো। ঠিক আছে, এবার আমরা দেখব যে খোলা শ্রেণী প্রান্ত ব্যাপ্তির পর মধ্যবিন্দু। মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, কিংবা মধ্যবিন্দুটা কি? এবার আসো, মধ্যবিন্দুটা হচ্ছে আমরা যে গণসংখ্যা নিবেশন তৈরি করছি, গণসংখ্যা নিবেশন তৈরি করছি, তার মধ্যে একটা শ্রেণী থাকে না, শ্রেণী 10 থেকে 20, ওইটা হচ্ছে শ্রেণী। তাহলে মধ্যবিন্দুটা হচ্ছে মধ্যবিন্দুটা হচ্ছে ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা এবং নিম্ন সীমার যোগফলকে 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দু বের হবে। এইখানে দেখো মধ্যবিন্দু কিভাবে বের করা হয়েছে, এটা হচ্ছে সূত্র। মধ্যবিন্দু বের করার এটা হচ্ছে সূত্র। এবার ধরো যদি এরকম হয় 30 থেকে 39, এখানে ঊর্ধ্বসীমা হচ্ছে 30, এখানে নিম্ন সীমা হচ্ছে 30 আর ঊর্ধ্বসীমা হচ্ছে 39। ঠিক আছে, এই যে 30 আর 39, তাহলে এই যে এই দুইটা সংখ্যার যোগফলকে 2 দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? মধ্যবিন্দু পাবো। তাহলে এখানে দেখো মধ্যবিন্দু দেওয়া আছে, এই যে দুইটি যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে কত আসে? 34.5। তাহলে এই মধ্যবিন্দু হচ্ছে কত? 34.5। এবং এটা কিভাবে বের করতে হয়? এটা হচ্ছে এই যে শ্রেণী সীমা দেওয়া আছে, ঊর্ধ্বসীমা এবং নিম্ন সীমা, এই দুটি যোগ করার পর 2 দিয়ে ভাগ করলে আমরা মধ্যবিন্দু পাবো, শ্রেণীর মধ্যবিন্দু পাবো। একইভাবে দেখো 49 এবং 40, তাইলে এখানে দুইটা যোগ করে দেখো তো পাও কিনা। 49 প্লাস হচ্ছে 40, ঠিক আছে, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের মধ্যবিন্দু কত বের হচ্ছে? 44.5। ঠিক আছে, 44.5। এই মধ্যবিন্দুটা কিন্তু আমাদের কাজে লাগবে, কারণ আমরা যখন পরবর্তীতে উপস্থাপন করতে যাব, বিভিন্ন গ্রাফ করতে যাব, লেখচিত্র অঙ্কন করতে যাব, তখন আমাদের এই মধ্যবিন্দু বের করতে হবে। তাহলে তোমাদের এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে কিভাবে মধ্যবিন্দু বের করতে হয়। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার আসো আপেক্ষিক গণসংখ্যা। আমি যে বলছি এই যে সূত্রগুলো কিন্তু মেইন, এই সূত্রগুলো খুব ভালো করে মনে রাখবে। আপেক্ষিক গণসংখ্যা বের করে হচ্ছে কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা ডিভাইডেড বাই মোট গণসংখ্যা। ঠিক আছে, ওই যে প্রথম অঙ্কে যে দেখিয়েছি, মনে আছে কিনা তোমাদের, যে গণসংখ্যা দেওয়া আছে এবং শেষে হচ্ছে মোট গণসংখ্যা দেওয়া আছে অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত পদ্ধতিতে। তাহলে সেখানে যে একটা শ্রেণী যদি আমরা নেই, ধরো 30 থেকে 39 যদি একটা শ্রেণী নেই, আর এর গণসংখ্যা ধরি যে 7,
তাহলে শ্রেণী ব্যাপ্তি হচ্ছে 30 থেকে 39, এর গণসংখ্যা দেওয়া আছে 7 এবং মোট গণসংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল N দ্বারা প্রকাশ করা হয় মোট গণসংখ্যাকে। তাহলে ক্যাপিটাল N হচ্ছে মোট গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা এর সূত্রে যদি আমরা বসাই তাহলে দেখতে পাবো, দেখো যে আপেক্ষিক গণসংখ্যা কিভাবে ক্যালকুলেশন করতে হয়। নির্দিষ্ট শ্রেণীর গণসংখ্যা মানে এই যে এই শ্রেণীটা আছে তার গণসংখ্যা কত দেওয়া আছে, 7 দেওয়া আছে। তাহলে এখানে যদি 7 বসাও, আর মোট গণসংখ্যা কত দেওয়া আছে, 30। তাহলে দেখো এই যে সংখ্যাটা বের হবে 0.233, এটাই হচ্ছে এই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? গণসংখ্যা নিবেশন তৈরি, অন্তর্ভুক্ত বহির্ভুক্ত পদ্ধতি, এবং বিভিন্ন উদাহরণ দেখেছি অঙ্ক থেকে কিভাবে গণসংখ্যা নিবেশন তৈরি করতে হয়। তারপর আমরা দেখেছি অসম শ্রেণীসীমা, তারপর প্রান্ত, খোলা প্রান্ত শ্রেণী, তারপর মধ্যবিন্দু কীভাবে বের করতে হয় এবং আপেক্ষিক গণসংখ্যা। তাহলে তোমাদের কাজ হবে এই যে এই জিনিসগুলো বই থেকে আবারও খুব ভালো করে পড়া এবং দেখা। পরবর্তীতে আমাদের আরও কিছু পয়েন্ট আছে এরকম আপেক্ষিক গণসংখ্যার মতো, তোমার শতকরা গণসংখ্যা, এগুলো দেখব। ঠিক আছে, ক্রমযোজিত গণসংখ্যা কাকে বলে, তারপর আমরা অঙ্ক করব, তারপর আমরা গ্রাফ করব, চিত্র অঙ্কন করতে হবে। চিত্র অঙ্কন বলতে আমাদের পাই চিত্র করতে হবে, তারপর হচ্ছে হিস্টোগ্রাম করতে হবে, বার ডায়াগ্রাম করতে হবে। ঠিক আছে, উপস্থাপন যেটা মানে তথ্য সংগ্রহ, সংক্ষিপ্তকরণ, উপস্থাপন, আমরা উপস্থাপন কিভাবে করব সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব। তার আগে আমাদের কি জানতে হবে? গণসংখ্যা নিবেশন তৈরি করা, এই রিলেটেড যে সমস্যাগুলো আছে এইগুলো সমস্যা সমাধান করতে হবে। তারপর আমরা কি করব? উপস্থাপনে চলে যাব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তথ্য উপস্থাপন, বিভিন্ন গ্রাফ করা দেখব। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর যেই বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছ। তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।